এবারের 2025 সালের বইমেলায় মোহাম্মদ সাইফের একটি নতুন বই প্রকাশিত হয়েছে। বইটির নাম জল ও জলজ। আপনারা চাইলে বইমেলার শিকড় প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে পারেন। শিকড় প্রকাশনীর স্টল নাম্বার 121, 22, 23 এবং 124, অথবা অনলাইনে রকমারি.com-এ অর্ডার করতে পারেন লেখকের যে কোনো বই। রকমারি.com-এর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে বইটি অর্ডার করতে পারেন। গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মোহাম্মদ সাইফের উপন্যাস চন্দ্রালী। পড়ছি এর 5ম ও শেষ পর্ব। ফোন বাজছে মিতুর। এখন সকাল 8টা। মিতু এখনো ঘুম থেকে ওঠেনি। চোখ কচলাতে কচলাতে ফোনটা হাতে নিল সে। ফয়েজ আহমেদ ফোন করেছেন মিতুকে। রিসিভ বাটনটা অন করতেই মিতু শুনতে পেল ফয়েজ আহমেদের ভরাট গলা। তোমার নামটা যেন কি আম্মাজি? এইমাত্র তোমার নামটা পড়লাম ফোনের স্ক্রিনে, অথচ আবার ভুলে গিয়েছি। আমাকে আপনি আম্মাজি বলেই ডাকেন স্যার। আপনার মুখে আম্মাজি শুনতেই এখন আমার বেশি ভালো লাগে। মনে হয় আপনি আমার কাছের একজন মানুষ। ফয়েজ আহমেদ কেন জানি হো হো করে হাসলেন মিতুর কথা শুনে। স্যার, আমি কি আপনাকে চাচা বলে ডাকতে পারি? না, উত্তর দিলেন ফয়েজ আহমেদ। কেন স্যার? কারণ আমার গল্প শুনে আমাকে অসুস্থ দেখে তোমার মনে আমার প্রতি এক ধরনের মমতা জন্ম হয়েছে। তুমি আমাকে দয়া দেখাতে চাইছ, কিন্তু আমার পুরো গল্প তুমি যখন শুনবে তখন তোমার ওই মমতাটা আর থাকবে না। আমার প্রতি তোমার ঘৃণা জন্মাবে। আপনার কি গল্পটা বলতে ইচ্ছে করছে স্যার? আমি আসবো? আসো। কিছু খেতে ইচ্ছে করছে আপনার? ফল নিয়ে আসি। কি ফল পছন্দ করেন আপনি? ফয়েজ আহমেদ উত্তর দিলেন, সদরঘাটের এক খিলি মিষ্টি পান খেতে ইচ্ছা করছে। জ্যোৎস্না রাতে আমি আর শান্তা রিকশা নিয়ে সদরঘাটে যেতাম মিষ্টি পান খেতে। রসগোল্লার মতো মিষ্টি পান। আমি আসছি স্যার, পান নিয়েই আসছি। মিতু একটার বদলে এক প্যাকেট পান নিয়ে হাসপাতালে গেল। ফয়েজ আহমেদের সাথে মিতুও পান খাচ্ছে। আম্মাজি, তুমি কি BMW রিকশা নিয়ে সদরঘাটে গিয়েছিলে? BMW রিকশা কি জিনিস স্যার? ফয়েজ আহমেদ সাহেব হাসতে হাসতে বললেন, তখন আমরা আরো একটা নতুন গাড়ি কিনেছিলাম, কালো BMW। শান্তা পান খেতে সদরঘাটে যাবে, অথচ গাড়ি নিবে না, রিকশায় যাবে। আমি বলি, BMW গাড়ি ফেলে রিকশায় যাবা? তোমার কি মাথা খারাপ? শান্তা আমাকে কিছু বলে না। রিকশায় ওঠার আগে রিকশার পেছনে কাগজে তৈরি একটা লোগো লাগাতো, BMW লোগো। BMW গাড়ির সামনে পেছনে যেই লোগোটা থাকে সেই লোগো, নীল সাদা লোগো। আমরা BMW রিকশা নিয়ে সদরঘাট যেতাম। স্যার, আপনার কি এখন শান্তা ম্যাডামের কথা খুব মনে পড়ছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফয়েজ আহমেদ বললেন, না, তার কথা আমার কখনোই মনে পড়ে না। তাকে তো আমি কখনো ভুলি না। মনে কিভাবে পড়বে? ভুললে না মনে পড়ে, না ভুলতে পারলে কিভাবে মনে পড়বে? সে তো সারাক্ষণ মনেই থাকে। তারপর শান্তা ম্যাডামের কি হয়েছিল স্যার? তারপর 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 আমাকে ধরতে পুলিশ শান্তাকে ব্যবহার করতে শুরু করল। তাকে দিয়ে বিভিন্ন স্টেজ শো করাতো। রেডিও টেলিভিশনেও তার গান প্রায় দেখাতো। পুলিশের ধারণা ছিল রেডিও টেলিভিশনের শান্তাকে দেখে ও শুনে আমি তার সাথে দেখা করতে আসব। হয় শান্তার শোতে আসব, অথবা তার বান্ধবীর বাড়িতে যাব। সব জায়গায় এ কারণে আমার জন্য অপেক্ষা করত পোশাকবিহীন পুলিশ। একদিন শান্তাকে টিভিতে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। শান্তা গর্ভবতী। আমি এক মুহূর্তেই ভুলে গেলাম আমি কত বিপদের মধ্যে আছি। আমার মাথায় তখন একটাই প্রশ্ন, শান্তার পেটে কার বাচ্চা?
আমি পাগলের মতো খুঁজতে লাগলাম এই প্রশ্নের উত্তর। শান্তার সাথে আমি শেষবার ঘুমিয়েছিলাম 4 মাস আগে। সেদিন ভোরবেলাতেই আমি পালিয়েছিলাম বাড়ি থেকে। এই 4 মাসে কে এসেছে তার জীবনে, নাকি আগে থেকেই অন্য কেউ ছিল? কার সাথে ঘুমিয়েছে শান্তা? প্রশ্নগুলো দাও দাও করে জ্বলত আমার বুকের ভেতর। আমি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যশোরেও গেলাম। শান্তার বাবা মাকে জিজ্ঞাসা করলাম, শান্তা আবার বিয়ে করেছে কবে? সে গর্ভবতী কিভাবে হলো? শান্তার বাবা মা আগে থেকেই জানতো ডাক্তাররা আমাকে কি রিপোর্ট দিয়েছিল। শান্তাই তাদের জানিয়েছিল। তারা আমাকে বলল, আমি পলাতক হবার পর শান্তার সাথে তাদের কোনো যোগাযোগই হয়নি। তারা কিছুই জানে না। আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক আমি শান্তার সাথে দেখা করব। তার কাছেই জিজ্ঞাসা করব আমার প্রশ্নের উত্তর। 1 সপ্তাহ পর শান্তার একটা শো ছিল ঢাকায়। অডিটোরিয়ামের প্রতিটি দরজায়, রাস্তায় পুলিশ পাহারা। আমার জন্য সব জায়গাতেই ফাঁক পেতেছে পুলিশ। শো শেষ হতেই আমি এসে দাঁড়ালাম শান্তার সামনে। পুলিশ আমাকে খুঁজছিল অডিটোরিয়ামের বাইরে, আর আমি শো শুরু হবার 3 দিন আগে থেকেই লুকিয়েছিলাম অডিটোরিয়ামের ভেতরে। শান্তার শো মাত্র শেষ হয়েছে। আস্তে আস্তে দর্শকরা বের হওয়া শুরু করেছে। অডিটোরিয়ামের প্রতিটি দরজায় মানুষের জটলা। আমাকে দেখে শান্তা ভূত দেখার মতো করে চমকে উঠল। আমার প্ল্যান ছিল, আমি শুধু শান্তাকে জিজ্ঞাসা করব সে কবে দ্বিতীয় বিয়ে করেছে, আমার সাথে ডিভোর্স ছাড়া সে কিভাবে আবার বিয়ে করল। কিন্তু আমি কোনো কথাই জিজ্ঞাসা করতে পারলাম না ওকে। 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরলাম শান্তার গলা। তার চোখ দুটো যখন ঠিকরে বের হয়ে আসতে চাচ্ছিল আমার হাতের চাপে, ঠিক তখনই আমার হাতে এসে পড়ল একটা লাঠির বাড়ি। একজন পুলিশ অফিসার আমার হাতে বাড়িটা দিয়েছে। তার বুকের নেম প্লেটে লেখা রাশেদুল ইসলাম। আমার হাত থেকে ছাড়া পেয়ে খক খক করে কাশছে শান্তা, আর রাশেদুল ইসলাম খামচে ধরেছে আমার জামার কলার। রাশেদুল ইসলাম দাঁতে দাঁত রেখে আমাকে বলল, তোর খেলা আজ শেষ ফয়েজ, চল আমার সাথে, চল। আমি আমার কোমর থেকে পিস্তল বের করে পরপর 2টো গুলি করলাম অডিটোরিয়ামের ছাদে। গুলির শব্দে চিৎকার চেঁচামেচি শুরু হলো অডিটোরিয়ামের মধ্যে। মানুষজন পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করল। রাশেদুল ইসলাম তার পিস্তল বের করার আগেই আমি আরও 2টো গুলি করলাম। মারাত্মক এক প্যানিক তৈরি হলো অডিটোরিয়ামে। আমি ঝাঁপ দিলাম দর্শকদের জটলার মধ্যে। মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে রাশেদুল ইসলাম গুলি করতে পারল না। জনতার ভিড়কে ঢাল করে আমি বেরিয়ে গেলাম অডিটোরিয়াম থেকে। এরপর আমি আমার চেলা চামুন্ডাদের পাঠালাম রাশেদুল ইসলামকে তার খবর নিতে। পলাতক অবস্থায়ও আপনার চেলা চামুন্ডা ছিল? মিতু প্রশ্ন করল ফয়েজ আহমেদকে। আম্মাজি, আমার মতো মানুষরা তাদের দুঃসময়ের হিসাব আগে থেকেই করে রাখে। আমরা আমাদের সুসময়েও এমন কিছু বন্ধু তৈরি করি যারা আমাদের দুঃসময়ে কাজে লাগবে। সেই রকম বন্ধু আমার অনেক ছিল। যাই হোক, সপ্তাহ 2-এর মধ্যেই আমার হাতে এলো রাশেদুল ইসলামের পুরো রিপোর্ট। সে ছিল পুলিশের একজন এসপি। আমাকে ধরার দায়িত্ব সরকার তার উপরে দিয়েছে। সে সারাক্ষণ থাকে শান্তার সাথে। শান্তাকে টোপ হিসেবে ব্যবহার করে সে আমাকে ধরতে চায়। রাশেদুল ইসলাম শান্তার সাথে লাঞ্চ করে, ডিনার করে, কফি খায়। দুজনের মধ্যে খুব সখ্যতা গড়ে উঠেছে কয়েক মাস ধরে। 2-3 দিন তাদের একসাথে সিনেমা হলে বেলি রোডে নাটকের মঞ্চেও দেখা গিয়েছে। বয়সে রাশেদুল ইসলাম আমার চেয়ে 2-3 বছরের ছোটই হবে। সে দেখতেও হ্যান্ডসাম। 2 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মারা গিয়েছে। কোনো সন্তানাদিও নেই রাশেদুল ইসলামের। আমার সমস্ত সন্দেহ জমা হলো রাশেদুল ইসলামের উপর। আমি আমার মনের আদালতে শান্তার মামলা শুনানি বসালাম। অনেক তর্ক বিতর্কের পর, অনেক বিনিদ্র রজনী কাটানোর পর
আমার মনের আদালতের রায় বের হলো। শান্তা হয় আমাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছে, অথবা আমার সাথে থাকা অবস্থায় অন্য কোনো অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। এই দুটো অপরাধের শাস্তিই মারাত্মক। শান্তাকে শাস্তি পেতেই হবে। শান্তার শাস্তি মৃত্যুদণ্ড। অডিটোরিয়ামের সেই ঘটনার প্রায় মাস 6 পর একদিন খবর পেলাম রাশেদুল ইসলাম শান্তাকে নিয়ে সাভারের একটা বাগান বাড়িতে উঠেছে। আমি নিশ্চিত ছিলাম এটাও পুলিশের একটা চাল। নির্জন বাগান বাড়িতে আমি শান্তার খোঁজে যাব, আর তারা আমাকে ধরে ফেলবে। পুলিশ জানে আমার সাথে সারাক্ষণ অস্ত্র থাকে। তারা জনবহুল এলাকায় গোলাগুলি করতে চায় না, তাই শান্তাকে নির্জন এলাকায় নিয়ে গিয়েছে। আমি একদিন রাতের বেলা গেলাম সেই বাগান বাড়িতে। এবার আমি পিস্তলের সাথে একটা দূরবীনও নিলাম। দূর থেকে দূরবীন দিয়ে তাকালাম বাড়িটার দিকে। দোতলা একটা পুরনো বাড়ি। আশেপাশে আর কোনো জনবসতি নেই। একটা পুলিশের গাড়ি বাড়ির সামনে। 3 জন পুলিশ অস্ত্র হাতে টহল দিচ্ছে বাড়ির চারদিকে। নির্জন এই এলাকায় এত পুলিশের আনাগোনা দেখে আমি আরও নিশ্চিত হয়েছিলাম যে আমাকে ধরার ফাঁদ এবার রাশেদুল ইসলাম এখানে পেতেছে। সে জানে আমি কোনো না কোনোভাবে শান্তার ঠিকানা খুঁজে বের করবই। আমি পিস্তল আর দূরবীন নিয়ে নিরাপদ দূরত্ব থেকেই বাড়িটার উপর নজর রাখছিলাম। একদিন দেখলাম দোতলার একটা ঘরে জ্বলছে ঝাড়বাতি। একটা সাদা বিছানায় শুয়ে আছে শান্তা। তার গায়ের কাপড়ে ঢাকা মসজিদের গম্বুজের মতো গর্ভবতী পেটটা ওঠানামা করছে নিঃশ্বাসের সাথে সাথে। আমি আমার দূরবীনের ফোকাস নিলাম শান্তার মুখের ওপর। ওর মুখটা একেবারে আমার চোখের সামনে চলে এলো। বড় বিবর্ণ একটা মুখ। আমার খুব ইচ্ছা করছিল শান্তার মুখে একটু হাত বোলাতে। আমি ওর চেহারায় পাপের চিহ্ন খুঁজছিলাম, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম সেখানে পাপের একটা দানাও নেই। অসহায় পবিত্র চেহারা শান্তার। একটু পর দেখলাম 1 গ্লাস দুধ হাতে রাশেদুল ইসলাম ঢুকল শান্তার ঘরে। শান্তার মাথাটা রাশেদুল ইসলাম তার কোলের উপর নিয়ে শান্তাকে দুধ খাওয়াচ্ছে। শান্তার ঠোঁট মুছে দিচ্ছে তার পাঞ্জাবির কাপড় দিয়ে। আমি আর তাকাতে পারলাম না ওদের দিকে। দূরবীন ফেলে দিয়ে পিস্তল হাতে নিলাম। একটা দৌড় দিলাম বাড়িটার দিকে। কিন্তু কয়েক কদম যেতেই আমি থমকে দাঁড়ালাম। আমার মনে হলো হঠাৎ করে প্রতিশোধ নেয় বোকারা। আমি বোকা না। শান্তা রাশেদুল ইসলামের সাথে অবৈধ সম্পর্কটা রসিয়ে রসিয়ে উপভোগ করছে। রাশেদুল ইসলামের সন্তান তার পেটে। এই পাপের শাস্তি শান্তাকে পেতেই হবে। তাই এখন কিছু করা ঠিক হবে না। এখন কিছু করতে গেলেই পুলিশের গুলি খাব। শান্তাকে শাস্তি দেবার জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে। আমি সঠিক সময় আর সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রতি রাতে পিস্তল আর দূরবীন নিয়ে যেতাম সেই বাড়ির কাছে। জঙ্গলে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম সেই বাড়িটার দিকে। এক রাতে এলো সঠিক সুযোগ। গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝড়ো বাতাস বইছিল সেই রাতে। আমি একটা রেইনকোট পরে লুকিয়েছিলাম জঙ্গলের ভেতর। দেখলাম বাড়িটার সামনে মাত্র একটা বুড়ো পুলিশ বন্দুক হাতে ঝিমুচ্ছে টুলির উপর। রাত তখন 12টার মতো হবে। হঠাৎ রাশেদুল ইসলাম তার গাড়ি নিয়ে বের হলো বাড়ি থেকে। বাড়িতে শান্তা একা। সে তার দোতলার ঘরে লাইট জ্বালিয়ে ঘুমোচ্ছে। আমি এই সুযোগ হাতছাড়া করলাম না। বাড়িটার একটা জানলায় গ্রিল ছিল না। আমি সেই জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকলাম। শান্তা তার খাটেই ঘুমাচ্ছিল। কতদিন পর দেখলাম ঘুমন্ত শান্তাকে। আমার মনে হচ্ছিল আমার সামনে শুয়ে আছে একটা শান্ত নদী। অনেকক্ষণ তাকিয়েছিলাম ওর দিকে। একসময় আমার চোখ পড়ল শান্তার ফুলে থাকা পেটের ওপর। আমি ওর পেট দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। শান্তার মুখে একটা বালিশ চেপে ধরলাম। শান্তা হাত পা ছোড়াছুড়ি করতে করতে বড় বড় চোখে তাকাচ্ছিল আমার দিকে। ওর চোখে প্রচণ্ড এক বিস্ময়। কিছুক্ষণ পরই শান্তার চোখের ভাষা বদলে গেল। বিস্ময়ের বদলে
আমি আকুতি দেখতে পেলাম সেই চোখে। মনে হলো শান্তা আমাকে কিছু বলতে চায়। আমি একবার ভেবেছিলাম ওর কথাটা শুনি, কিন্তু ওর পেটের উপর আমার আবার চোখ পড়তেই শান্তার উপর আমার সমস্ত ঘৃণা একসাথে জেগে উঠল। আমি আরো শক্ত করে বালিশটা চেপে ধরলাম। কয়েক মিনিট পরই নেতিয়ে পড়ল শান্তার শরীর। শান্তার লাশ কোলে নিয়ে বাড়ি থেকে বের হবার সাথে সাথে পুলিশের বাঁশি শুনতে পেলাম। দেখতে পেলাম রাশেদুল ইসলামের গাড়ির লাইট। আমার প্ল্যান ছিল শান্তার লাশ আমি নিজে হাতে ওই বাগান বাড়ির জঙ্গলে দাফন করব। আমি কবরও খুঁড়ে রেখেছিলাম শান্তার জন্য, কিন্তু কবর পর্যন্ত নিতে পারলাম না শান্তার লাশ। ততক্ষণে রাশেদুল ইসলামের গাড়ি অনেক কাছে চলে এসেছে। আমি একটা ঝোপের ভেতর ছুঁড়ে দিলাম শান্তাকে। সেই ঝোপটা ছিল চুই গাছ জাতীয় এক ধরনের গাছের ঝোপ। আমার গায়ে যেরকম পাতা দেখতে পাচ্ছ, ঠিক সেই রকম পাতা ছিল ঝোপে। আমি গাছের লতা পাতা ছিঁড়ে শান্তার লাশ ঢেকেছিলাম। বলতে পারো চুই গাছের পাতা দিয়ে দাফন করেছিলাম শান্তাকে। শান্তাকে দাফন করতে করতে আমার গায়ের উপর এসে পড়েছিল রাশেদুল ইসলামের গাড়ির লাইট। আমি তাকে গুলি করতে করতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলাম সেখান থেকে। পরদিন সকালেই দেশ ছাড়লাম। জাল পাসপোর্ট, বিমানের টিকিট, এয়ারপোর্টে ঢোকা বের হওয়া সব ব্যবস্থাই আগে থেকে করা ছিল। তারপর দেশের সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু আমার সাথে দেশের কোনো যোগাযোগ ছিল না। আমি প্রতি মুহূর্তে দেশের সব খবর পেতাম, তবে আমার খবর কেউ পেত না। আমি অপেক্ষা করতাম কবে আমার দল ক্ষমতায় আসবে, আমি আবার দেশে ফিরে যাব। জানো আম্মাজি, আমি একটা প্রশ্নের উত্তর কোনোভাবেই মেলাতে পারি না। সেটা হলো, আমরা এত দুর্নীতি করেছিলাম ক্ষমতায় থাকতে, এত অবিচার করেছি দেশের মানুষের সাথে, অথচ সেই দেশের মানুষই আবার আমাদেরকে কিভাবে ভোট দিল, কিভাবে আবার আমাদের হাতেই দেশটাকে ছেড়ে দিল। তুমি কি এই প্রশ্নের উত্তর জানো আম্মাজি? না স্যার, এই প্রশ্নের উত্তর আমি জানি না, তবে আমাদের সবার এই উত্তরটা জানা উচিত। যাই হোক স্যার, আপনার গল্পটা শেষ করুন। দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলাম। ততদিনে দেশের সরকার বদল হয়েছে। আমাদের দলের সবাই যে যার জায়গায় ফিরে গিয়েছে বহাল তবিয়তে। আমার রাস্তা একদম পরিষ্কার। ঢাকা এয়ারপোর্ট থেকে গলায় ফুলের মালা নিয়েই দেশে ঢুকলাম। আমার ভাগ্য ভালো, ফুলের কোনো ভাষা নেই। থাকলে তারা আমাকে অকথ্য সব গালাগালি দিত, হয়তো আমার গলায় কামড়ও দিত। হা 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 হা। ফয়েজ আহমেদ নিজের কথায় নিজেই গলা ছেড়ে হাসলেন। তার হাসি শেষ হলে মিতু বলল, এই পাতাগুলো কবে থেকে দেখতে পেলেন আপনার শরীরে? ফয়েজ আহমেদ হাসপাতালের সিলিংয়ের দিকে তাকিয়ে একটু হাসলেন, বললেন, আম্মাজি, তোমার বয়স কম, তুমি আমার কথাগুলো বিশ্বাস করবা কিনা জানি না। এক্ষেত্রে জীবন থেকে শেখা একটা দর্শন আছে আমার কাছে। সেটা হচ্ছে, প্রকৃতি চলে কিছু নির্দিষ্ট নিয়মে। সেই নিয়মগুলোর একটা প্রধান নিয়ম হলো ভারসাম্য। প্রকৃতি যেভাবেই হোক সব সময় তার ভারসাম্য রক্ষা করে চলে। এই সঠিক ভারসাম্য ঠিক রাখতেই প্রকৃতি কখনো সৃষ্টি করে, কখনো ধ্বংস করে। আমার জীবনে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু সেই অন্যায়ের যথাযথ শাস্তি কোনোদিন পাইনি। আমি আমার প্রাপ্য শাস্তিকে সবসময় টাকার ক্ষমতা দিয়ে কিনে নিয়েছি। আমি সারা জীবন অন্যায় করব অথচ শাস্তি পাব না, এটা প্রকৃতির ভারসাম্য নীতির পরিপন্থী। মানুষের আদালতে আমার শাস্তি না হলেও প্রকৃতির আদালতে আমার শাস্তি হবে, এটাই নিয়ম। আমি ঠিকই একদিন সেই শাস্তি পেলাম। ঘুম থেকে উঠে দেখি আমি আর দাঁড়াতে পারছি না। আমার পায়ে কোনো শক্তি নেই, অনুভূতি নেই। পা দুটো যে আমার শরীরের সাথে ঝুলছে সেটা আমি বুঝতেই পারছি না। যথারীতি ডাক্তার দেখানো হলো, হাজার রকমের পরীক্ষা করানো হলো, কিন্তু
কোনো অস্বাভাবিকতাই পাওয়া গেল না আমার শরীরে। কোনো কারণ ছাড়াই পা অকেজো হয়ে গেল। ডাক্তাররা কোনোভাবেই বের করতে পারল না আমার অসুখটা কি। আমি বন্দী হলাম এই হুইল চেয়ারে। একদিন গোসল করার সময় দেখলাম আমার পায়ে এই পাতা। পাতাটা দেখেই আমার মনে হয়েছিল শান্তাকে দাফন করার সেই চুই পাতার কথা। আমি শান্তাকে যেই চুইয়ের ঝোপে ফেলে দিয়েছিলাম, সেই চুই পাতা এখন আমার গায়ে গজিয়েছে। আবারও আমাকে হাসপাতালে নেওয়া হলো। অপারেশন করে চুই পাতাগুলো ফেলে দেওয়া হলো। কিন্তু প্রকৃতির খেয়াল ঠেকাবার ক্ষমতা মানুষের নেই। অপারেশনের 1 সপ্তাহ পর 4টা চুই পাতা আবার গজালো আমার শরীরে। আবার অপারেশন করা হলো। এবারও তাই হলো। পাতাগুলো আবার গজালো। কয়েকবার অপারেশনের পর ডাক্তাররা বলল, আর অপারেশন করে কোনো লাভ নেই। পাতাগুলোর গোড়া থেকে শিকড় বের হয়ে তারা কামড়ে ধরেছে আমার শরীরের সব গুরুত্বপূর্ণ অর্গান। আমার হার্ট, লিভার, কিডনি, ফুসফুস সব এখন শিকড়ের দখলে। ডাক্তাররা বলল, যে কয়দিন সময় আছে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করেন। উপভোগ। ডাক্তারদের কথা শুনে আমার খুব হাসি পেয়েছিল। প্রকৃতি আমাকে বাঁচিয়ে রেখেছে জীবনটাকে উপভোগ করার জন্য, না আমার সাজা ভোগ করার জন্য। আমি প্রতি মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণা পাব, প্রতি রাতে শান্তা আমার স্বপ্নে আসবে, আমার দহনের আগুন আরও শক্তিশালী হবে। এটাই প্রকৃতির রায়। আমি আমার সব কৃতকর্মের কড়ায় গণ্ডায় শাস্তি পাব। যেদিন আমার শাস্তি শেষ হবে, সেই দিনই আমার মৃত্যু হবে। স্যার, স্যার, আপনার দর্শনের কিন্তু আরও একটা দিক আছে। সেটা কি খেয়াল করেছেন? প্রকৃতি যদি পাপের শাস্তি দেয়, তাহলে তার পুণ্যের পুরস্কারও দেওয়া উচিত। সেটা কি প্রকৃতি করে? নিশ্চয়ই করে, 1000 বার করে। একটা মানুষ সারা জীবন ভালো কাজ করবে, অথচ তার কোনো পুরস্কার পাবেন না, এটাও প্রকৃতির ভারসাম্য নীতির পরিপন্থী। সে যদি মানুষের কাছ থেকে পুরস্কার না পায়, প্রকৃতি তাকে নিজ হাতে পুরস্কৃত করবে, আজব নিয়মেই করবে। স্যার, আপনি কি আমাকে আর কিছু বলতে চান? হ্যাঁ, চাই। তোমরা যখন আমার গল্প নিয়ে সিনেমা বানাবা, তখন আমাকে একজন ভিলেন হিসেবে দেখাবা। এমনভাবে সিনেমাটা বানাবা যেন আমার একাকিত্ব, আমার শাস্তি ভোগ এইসব দেখে মানুষের মনে আমার জন্য এক বিন্দু সহানুভূতি তৈরি না হয়। আমার গল্প শুনে তাদের যেন মনে হয় আইজ্যাক নিউটনের সেই সূত্রের কথা, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এরপর ফয়েজ আহমেদ হাসপাতালের বেডে শুয়ে চোখ বন্ধ করলেন। স্যার, আপনার কি এখন ঘুম পাচ্ছে? আমি কি চলে যাব? হ্যাঁ, যাও। ঠিক আছে স্যার, আমি সন্ধ্যায় আপনাকে আবার দেখতে আসব। না, তোমার আর আসার দরকার নেই। তোমাদের সিনেমা বানানোর টাকা দেওয়া হয়েছে, তোমাকে গল্পও বলা হয়েছে। আমার কাছে তোমার আর কোনো প্রয়োজন নেই। স্যার, যাবার আগে একটা অনুরোধ ছিল আপনার কাছে। কি অনুরোধ? একবার কি প্রকৃতির কাছে ক্ষমা চাইবেন স্যার? ক্ষমা চাইতে কোনো দোষ নেই। প্রকৃতি হয়তো আপনাকে ক্ষমা করতেও পারে। মৃতর কথায় ফয়েজ আহমেদ সত্যিই রেগে গেলেন। তিনি চিৎকার করে উঠলেন, তুমি যাও আম্মাজি। আমি প্রকৃতির কাছে কোনোদিন জীবন ভিক্ষা চাইনি, এখন মৃত্যু ভিক্ষাও চাইব না। আমি আমার শাস্তি ভোগ করব, কিন্তু ক্ষমা চাইব না। ক্ষমা চায় দুর্বল মানুষরা, আর শাস্তি ভোগ করে বীরেরা। ভিলেনরাও এক প্রকার বীর, পরাজিত বীর। মিতু দেখতে পাচ্ছে বিছানায় শুয়ে ঠক ঠক করে কাঁপছেন ফয়েজ আহমেদ। যন্ত্রণায় নীল হয়ে আসছে তার সমস্ত শরীর। তিনি বিড়বিড় করে বললেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মিতু ফয়েজ আহমেদের বেডে লাগানো নার্স চাকার সুইচটাতে 2 বার চাপ দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে।
মিতু হাসপাতাল থেকে বের হয়ে দেখল আজাদ গেটের সামনে দাঁড়িয়ে আছে। অবাক হল মিতু। স্যার, আপনি এখানে কার জন্য অপেক্ষা করছেন? তোমার জন্য। আমার জন্য? আপনি কিভাবে জানেন আমি এখন এই হাসপাতালে? আমি তো আপনাকে বলিনি যে আমি হাসপাতালে যাচ্ছি। তোমার টেপ রেকর্ডারটা আমাকে দাও মিতু। মিতু আরও অবাক হলো আজাদের গলার স্বর শুনে। আজাদ তাকে ভারী গলায় অর্ডার করছে। সে কি কোনো কারণে রাগ করেছে তার উপর? কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন ফয়েজ আহমেদের গল্পের চিত্রনাট্য লিখে তারপর আপনাকে দিতে। ফয়েজ আহমেদ এইমাত্র তার গল্প শেষ করেছেন, চিত্রনাট্য এখনও লেখা হয়নি। যা করতে বলছি তাই করো মিতু। টেপ রেকর্ডারটা দাও, চিত্রনাট্যের দরকার নেই। কিছু মনে করবেন না স্যার, আপনি কি আমাকে ফলো করছেন? আমি এই সময় হাসপাতালে, এটা আপনার জানার কথা না। আবার এখন এত সিরিয়াসলি টেপ রেকর্ডার চাইছেন, ব্যাপারটা কি স্যার? মিতু, টেপ রেকর্ডার দাও। মিতু চমকে উঠল আজাদের ধমকে। আজাদ প্রায় টেপ রেকর্ডারটা ছিনিয়ে নিল মিতুর হাত থেকে। তারপর সে ঝড়ের গতিতে বেরিয়ে গেল তার গাড়ি নিয়ে। মিতু কোনোভাবেই ব্যাপারটাকে মেলাতে পারছে না। ফয়েজ আহমেদ তাকে হঠাৎ করে হাসপাতালে আসতে বলেছিলেন, সে কথা আজাদের জানার কথা না। আর আজই ফয়েজ আহমেদ তার গল্পের শেষ পর্বটা বলেছেন। আজাদেরই বা এত আগ্রহ কেন ফয়েজ আহমেদের গল্পের উপর? আজাদের আগ্রহটাকে কোনোভাবেই সিনেমা বানানোর আগ্রহ বলে মনে হচ্ছে না মিতুর। বিকালবেলা আবার মিতুর ফোন বাজল। এবার আজাদ তাকে ফোন করেছে। মিতু ভয়ে ভয়ে রিসিভ করল ফোনটা। কেমন আছো মিতু? কি করছো তুমি? আজাদ নরম সুরে কথা বলছে এখন। তার গলার স্বরে মিতুর ভয়টা দূর হল। আচার মাখানো টক আম খাচ্ছি স্যার, খাবেন? হ্যাঁ, খাবো। হাঁ করেন স্যার, চোখ বন্ধ করে হাঁ করেন। করলাম। এবার আমি আপনার গালে এক চিমটে আচার মাখানো টক আম দিলাম, আপনি আস্তে আস্তে আম চিবান। টক না স্যার? না, মিষ্টি। মিষ্টি? এটা তো টক আম, আপনার কাছে মিষ্টি লাগছে কেন? কারণ তোমার আঙুলে ছিল কাঁচা নেইল পলিশ, আমি তোমার নেইল পলিশ খেয়ে ফেলেছি। আরও এক চিমটি আম খেতে ইচ্ছা করছে মিতু, খাওয়াবা? মিতু বেশ খানিকটা লজ্জা পেল আজাদের কথায়, সাথে সাথে অবাকও হল। লজ্জা কি এত প্রিয় হয়? লজ্জাটাকে মিতুর সারা গায়ে মাখতে ইচ্ছা করছে। মিতু, এক কাজ করো, আজ সন্ধ্যায় এক বাটি টক আম নিয়ে আমার বাসায় আসো। তোমার টক আমের বিনিময়ে আমি তোমাকে ডিনার করাবো, নিজের হাতে রান্না করব তোমার জন্য। স্যার, আপনি কি আমাকে ডিনারের দাওয়াত দিতে ফোন করেছিলেন? হ্যাঁ মিতু, তুমি আসছো তো? নিশ্চয়ই স্যার। ওকে, তাহলে সন্ধ্যায় দেখা হবে। ফোনটা কেটে গেল, তবে ফোনের রেশটা কাটল না। স্যার আমাকে ডিনারের দাওয়াত দিয়েছে, নিশ্চয়ই সে আমাকে বিশেষ কিছু বলতে চায়। নিজের হাতে স্যার আমার জন্য রান্না করবে। সে আমাকে এত ভালোবাসে। আজাদকে নিয়ে অবান্তর সব চিন্তায় ঢাকা পড়ল মিতু। মিতু মনে মনে বলছে, আজ ডিনারের পর থেকে আমি স্যারকে তুমি করে ডাকব, পুরুষ নির্যাতন শুরু করব। রাত 12টার সময় আলতা কিনতে বাজারে পাঠাবো স্যারকে। আমার রান্নার সব মাছ তরকারি তাকে দিয়ে কাটাবো। মধ্যরাতে তাকে দিয়ে আমার ব্লাউজের হুক লাগিয়ে নেব। হাজারো অহেতুক মিষ্টি অলিক চিন্তা মিতুকে মাকড়সার জালের মতো করে বেঁধে রেখেছে। কল্পনার জাল থেকে বেরো হতে ইচ্ছে করছে না মিতুর। সে চোখ বন্ধ করে দেখছে একটা শান্ত নদী। নদীটা শান্ত বাতাসে গাছের সাথে পাখির সাথে কথা বলতে বলতে সামনে এগুচ্ছিল। হঠাৎ একদিন সে সাগরে এসে পড়ল। কি শক্তি আর তেজ সেই সাগরের গায়ে! নদীটাকে একটা হ্যাচকার টানে সাগর তার বুকে নিল। নদীটাও মুগ্ধ হল সাগরের গায়ের গন্ধে। সবাই বলে সাগরের স্বাদ নোনতা, তার গায়ে ঘামের গন্ধ। কিন্তু সাগরের সেই নোনতা স্বাদ নেশা জাগায় নদীর বুকে, মাদকতায় মুগ্ধ করে নদীকে। সাগরের উত্তাপ শুষে নিতে নিতে নদীটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সাগরের বুকে। নদীর চুলে হাত বোলায় সাগর। নদীর চুল নিয়ে সে খেলা করে। নদীটা স্বপ্ন দেখে সাগরের বুকে। সে সাগরের গায়ে চুমু দিচ্ছে, কখনো আবার সাগরের কান ধরে টানছে। মিতু নিজেকে নদী বানিয়ে তাকে উৎসর্গ করল আজাদ নামক সাগরের কাছে। মিতু, মিতু, ফোন বুকে জড়িয়ে ঘুমাচ্ছিস কেন? মায়ের কথায় চমকে উঠল মিতু।
সেই কখন ধরে দেখছি তুই জানলার ধারে বসে আছিস। কি হয়েছে তোর? মা, আমাদের কি কোনো সোনার বাটি আছে? কি আছে? সোনার বাটি, মেড বাই গোল্ড আছে। সোনার বাটি দিয়ে কি করবি? আচার মাখানোর টক আম নিয়ে যাব। সোনার বাটিতে কার জন্য আম নিয়ে যাবি? কার জন্য আবার? নিজের জন্য। পার্কে বসে সোনার বাটি থেকে কাঁচা আম খাবো। মিতুর মা অভিজ্ঞ চোখে সন্দেহের দৃষ্টিতে মিতুর দিকে তাকালো, বলল, সোনার বাটি আছে, তবে সোনার কাঁটা চামচ নেই। আম খাবি কি দিয়ে? আপাতত প্লাস্টিকের বাটিতে নিয়ে যা। মিতুর ডিনারের দাওয়াত সন্ধ্যায়। সে বিকাল বেলায় হাজির আজাদের বাড়িতে। গুলশানের একটা হাইরাইজ বিল্ডিংয়ের 11 তলায় আজাদের অ্যাপার্টমেন্ট। মিতু বহুদিন পর এমন সাজগোজ করেছে। তার গলায় মায়ের সোনার চেন, কানে দুল, হাতে চুড়ি। এত আগে আজাদের বাড়িতে আসার জন্যে মিতুর একটু অস্বস্তি লাগছিল, তবে ঘরে ঢুকে তার অস্বস্তিটা কেটে গেল। আজাদ মিতুর আসার আরও আগে থেকে তার জন্য বেদি সাজিয়ে বসে আছে। ঘরের ছাদে দেয়ালে অনেক লাল নীল বেলুন ঝুলিয়েছে আজাদ। ডাইনিং টেবিলটা যেন একটা গোলাপের বাগান। কোনো রকমে 2টো প্লেট আর কয়েকটা তরকারির বাটি ধরেছে সেখানে। কালো গোলাপ মিতু এর আগে কোনোদিন দেখেনি। ডাইনিং টেবিলের মাঝখানে বড় এক ফুলদানি ভর্তি কালো গোলাপ। তার পাশে আরও অনেকগুলো ফুলদানি, সব রঙের গোলাপই আছে সেই টেবিলে। আজাদ মিতুকে তার ঘরের দরজা খুলে দিলে মিতু এত অবাক হয়েছিল যে তার মুখের ঢাকতে হয়েছিল হাত দিয়ে। তবে সেটা টেবিলের উপর গোলাপের বাগান দেখে না, আজাদের ড্রয়িং রুম দেখে। আজাদের ড্রয়িং রুমটা বিশাল, প্রায় ফয়েজ আহমেদের ড্রয়িং রুমের মতো। পুরো ড্রয়িং রুম লকলক করছে সবুজ ঘাসে। কয়েকদিন ভারী বৃষ্টির পর যেমন মুখে হাসি নিয়ে খেলা করে সবুজ ঘাসের দল, তেমনি নরম ঘাস আজাদের ড্রয়িং রুমের প্রতি ইঞ্চি জায়গায়। ঘরের দরজা থেকে ডাইনিং টেবিল পর্যন্ত চিকন লম্বা ঝকঝকে লাল কার্পেট। মিতুর জন্য সবুজ ঘাসে লাল রাস্তা বানিয়েছে আজাদ। মিতু দরজা পার হয়ে লাল কার্পেটে পা দিতে গেলেই চিৎকার করে উঠল আজাদ, দাঁড়াও মিতু, দাঁড়াও। আমার ঘরে প্রথমবার তোমার পায়ের ছাপ লাগতে যাচ্ছে। মুহূর্তটাকে আমি ধরে রাখতে চাই। তোমার প্রথম কদম আমার হাতের উপর পড়ুক। তুমি আমার হাতে পা রাখো। আজাদ মিতুর পায়ের কাছে বসে তার পা থেকে স্যান্ডেল দুটো খুলল, তারপর হাত পাতল মিতুর পায়ের সামনে। আমার হাতে পা রাখো মিতু। মিতু তার ডান পা একটু উঁচু করলেও পায়ের পাতাটা আজাদের হাতে রাখতে পারল না। তার বদলে মিতু তার ঠোঁট রাখল আজাদের কপালে। মিতু যেন তার প্রথম চুম্বনটা অনেক যত্নে আজাদের কপালের উপর রেখে দিল, ঠিক যেমন পূজারী নিঃশব্দে ফুল রাখে দেবতার পায়ে। মিতুর চুম্বনে একটু অবাক হয়নি আজাদ, বরং মিতুই অবাক হয়েছে। সে আজাদের মেজাজ খারাপ দেখেছে অনেকবার, কিন্তু আজাদের মন খারাপ দেখেনি কখনো। আজাদের 2 চোখ এখন কানায় কানায় পূর্ণ। মিতুর চুম্বনটা যেন গলে পড়তে চাইছে আজাদের চোখ দিয়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রসঙ্গ বদলাল মিতু, বলল, স্যার, ড্রয়িং রুমে সবুজ ঘাস কিভাবে আনলেন? তোমার জন্য ঘাস পেতেছি মিতু। সেটা বুঝতে পারছি, কিন্তু কিভাবে? এগুলো প্লাস্টিকের ঘাস, সবুজ কার্পেটের উপর প্লাস্টিকের ঘাস বাজারে কিনতে পাওয়া যায়। এর নাম সিনথেটিক টার্ফ, ঘাসের কার্পেট। গোলাপ ভর্তি টেবিলে আজাদ আর মিতু মুখোমুখি। অসংখ্য গোলাপের পাপড়ির মধ্যে চকচক করছে মিতুর মুখ, ঠিক যেন গাছের ফাঁক দিয়ে উকি দেওয়া পূর্ণিমার চাঁদ। মিতুর দিকে অপলক তাকিয়ে জ্যোৎস্না দেখছে আজাদ। মিতুর রূপের আভা চোখে মেখে আজাদ বলল, মিতু, আজ আমি আমার গায়ে পাম গাছের তিল মেখেছি। তুমি কি গোলাপ জলে গোসল করেছ? আমার কি গোলাপ জলে গোসল করা উচিত ছিল? জ্যোৎস্নার মতো নরম গলায় মিতু বলল, হ্যাঁ ছিল। তুমি অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা পড়নি? মিশরের রানী সুন্দরী ক্লিওপেট্রা যখন রোমান বীর মার্ক অ্যান্থনির সাথে প্রথম দেখা করে, সেই ডিনারে যাওয়ার আগে ক্লিওপেট্রা গোলাপ জলে গোসল করেছিল। মার্ক অ্যান্থনি গায়ে মেখেছিল পাম গাছের তেল। তখন পাম গাছের তেল ছিল পুরুষদের পারফিউম, পৌরুষের প্রতীক, আর গোলাপ মেয়েদের। জানো মিতু, অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রার সেই ডিনার টেবিলে ছিল হাজার হাজার গোলাপের পাপড়ি। ক্লিওপেট্রার গল্প আমাকে আগে বলেননি কেন? তাহলে আমি সত্যিই গোলাপ জলে গোসল করতাম। এখন তোমার গায়ে গোলাপ জল দিই, দেন। আজাদ সত্যিই গোলাপ জল ছিটিয়ে দিল মিতুর গায়ে।
মিতু, এই গোলাপ জল কিন্তু আমি বাজার থেকে কিনিনি, ঘরে বানিয়েছি। গোলাপ ফুল পানিতে ভিজিয়ে গোলাপ জল বানিয়েছি, তোমার জন্য বানিয়েছি। আজাদের চোখে চোখ রেখে মিতু বলল, আর আমি আপনার জন্য নিজেকে সাজিয়েছি, আপনার জন্য খোপা বেঁধেছি। কেমন দেখাচ্ছে আমাকে? আজাদের ঘোর কাটল মিতুর প্রশ্নে। বলেন না স্যার, কেমন দেখাচ্ছে আমাকে? সুন্দর। শুধু সুন্দর? বিশেষণ দিয়ে বলেন স্যার। মিতু, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, যে বিশেষণই লাগাই না কেন আমার সব বিশেষণ পুড়ে যাবে তোমার রূপের তাপে। যাক, পুড়ে যাক, তবু আমি শুনতে চাই। পুড়ে যাওয়া বিশেষণই বলুন। তুমি সিম্পলি বিউটিফুল, বিউটিফুলি সিম্পল। এবার আসল কথাটা বলুন স্যার। কি কথা মিতু? যে কথাটা বলার জন্যে আপনি আমাকে ডিনারে ডেকেছেন, ঘর সাজিয়েছেন, সে কথা। তুমি কি বুঝতে পারছো মিতু, আমি কি কথা বলার জন্য তোমাকে ডেকেছি? পারছি স্যার। তোমার এত বুদ্ধি। আপনার আয়োজন দেখে যে কোনো মেয়েই বুঝবে আপনি তাকে কি বলতে চান। এর জন্য বেশি বুদ্ধির প্রয়োজন নেই। মিতু এখনো পর্যন্ত নিশ্চিত যে আজাদ আজ তাকে বলবে, আমি তোমাকে ভালোবাসি মিতু, তোমাকে আমি বিয়ে করতে চাই। মিতুর একবারও মনে হয়নি আজাদ তাকে অনেক জোরে একটা ধাক্কা দিতে পারে, অপ্রত্যাশিত কিছু বলতে পারে। আজাদ কিছুক্ষণ চুপ করে থাকার পর একটা খাম বাড়িয়ে দিল মিতুর দিকে। হাসতে হাসতে খামটা হাতে নিয়ে মিতু বলল, আপনি তো লাজুক স্যার, ভালোবাসার কথা মুখে বলতে পারেন না, লিখে দিতে হয়। খামটা আগে দেখো মিতু। না, দেখব না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমার চোখে চোখ রাখুন। আপনার চোখে ক্যাপিটাল লেটারে লেখা থাকবে, মিতু, আমি তোমাকে ভালোবাসি। আর মুখে বলবেন, মিতু, আমি তোমাকে বিয়ে করতে চাই। মিতু, খামটা দেখো। আজাদের কণ্ঠস্বরটা কেমন যেন একটু ভারী মনে হলো মিতুর কাছে। মিতু খুলল খামটা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মিতু। সে প্রায় চিৎকার করে উঠল, এসবের মানে কি স্যার? আপনি কি অসুস্থ? এই চিঠি, এই চেক, কি এসব? মিতু, চেকটা তোমার 1 বছরের বেতন, আর চিঠিটা তোমার চাকরির টার্মিনেশন লেটার। তোমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি আমাকে ডিনারের দাওয়াত দিয়ে, আমার জন্য এত আয়োজন করে আমাকে চাকরি থেকে বরখাস্ত করছেন, আমাকে তাড়িয়ে দিচ্ছেন। এত ভনিতার কি দরকার ছিল? আমাকে ফোনে বললেই পারতেন। মিতু, বিসর্জনেরও তো উৎসব হয়, হয় না? আচমকা এমন ধাক্কায় মিতু ঠকঠক করে কাঁপছে। নিজেকে একটু সামলে নিয়ে এসে বলল, কিন্তু কেন, কেন আমাকে বরখাস্ত করলেন? তোমার কাজ ছিল ফয়েজ আহমেদের গল্প শোনা, সেটা শেষ। স্যার, আপনার তো একজন সহকারীর অতি প্রয়োজন। আপনার ব্যবসা এখন খুব ভালো চলছে, আপনি একা সব সামাল দিতে পারবেন না। সেই কারণে তোমার জায়গায় আরো 2 জনকে নিয়োগ দেওয়া হবে। তাহলে আমাকে কেন তাড়িয়ে দিচ্ছেন? মিতুর প্রশ্নের কোনো উত্তর দিল না আজাদ। চুপ করে বসে থাকল সে। মিতু কিছুক্ষণ চুপ করে থাকল তার প্রশ্নের উত্তরের অপেক্ষায়। অনেকক্ষণ পর আজাদও যখন কোনো উত্তর দিল না, তখন মিতু উঠে দাঁড়ালো চেয়ার থেকে। চেকটা আজাদের সামনে রেখে টার্মিনেশন লেটারটা নিয়ে মিতু এগিয়ে গেল দরজার দিকে। তবে মিতু বের হতে পারল না আজাদের ঘর থেকে। দরজার নব ঘুরিয়ে একটা পাল্লা ফাঁকা করতেই কথা বলল আজাদ। বলল, ফয়েজ আহমেদ আমার বাবা মিতু। কি কি বললেন আপনি? মিতু ফিরে এলো আজাদের সামনে। স্যার, আপনার মাথা ঠিক আছে তো? আপনি জানেন আপনি কি বলছেন? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। ফয়েজ আহমেদ আমার বাবা। ফয়েজ আহমেদ এতটাই দুর্ভাগা যে সে নিজেও জানে না তার জীবনের পুরো গল্প। ফয়েজ আহমেদ যখন মৃত ভেবে শান্তার লাশ দাফন করছিল লতা পাতা দিয়ে, তখন আসলে শান্তার মৃত্যু হয়নি। পুলিশের বাঁশি আর রাশেদুল ইসলামের গাড়ির লাইট দেখে ঝোপের মধ্য থেকে বের হয়ে দৌড়ে পালিয়েছিল ফয়েজ আহমেদ। রাশেদুল ইসলাম ফয়েজ আহমেদের পিছনে না ছুটে ছুটেছিলেন শান্তার কাছে। তিনি শান্তাকে খুঁজে পান ঝোপের ভেতর। তখনও শান্তার হার্টবিট কোনো রকমে চলছিল। রাশেদুল ইসলাম তার গাড়িতে করেই শান্তাকে হাসপাতালে নেন।
সেই রাতেই আমার জীবনের পর্দা উপরে ওঠে। আমি জন্ম নিই, আর আমার মায়ের জীবনের পর্দার নিচে নামে। মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেন সঞ্জিতা খাতুন শান্তা। আমার মা নাকি আমাকে দেখার পরই চোখ বন্ধ করেছিলেন। সেই চোখ তিনি আর খোলেননি। আমাকে দেখার পর পৃথিবীর আর কোনো দৃশ্য তিনি আর দেখেননি। আমার মায়ের শেষ বাক্যগুলো ছিল, ফয়েজ আহমেদ আমার বাবা। একথা আমি যেন না জানি, আমার উপর যেন ফয়েজ আহমেদের ছায়াও না পড়ে। মৃত্যুর আগে মা এ কথাগুলো রাশেদুল ইসলামকে বলেছিলেন। এসব কথা কি আপনাকে রাশেদুল ইসলাম বলেছেন স্যার? হ্যাঁ মিতু, কিছুদিন আগে মামা একদিন আমাকে তার বাড়িতে ডেকেছিলেন। রাশেদুল ইসলামকে আমি জ্ঞান হবার পর থেকেই মামা ডাকি। তিনি সেই দিন আমাকে সব খুলে বলেছিলেন ফয়েজ আহমেদ আমার বাবা। আমি মামাকে প্রশ্ন করেছিলাম, এসব কথা এখন কেন বলছেন আমাকে? তিনি উত্তর দিয়েছিলেন, খবরের কাগজে দেখলাম ফয়েজ আহমেদ এক বিচিত্র অসুখে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েছেন। আমার কেন জানি মনে হচ্ছে এগুলো তার পাপের শাস্তি। ফয়েজ আহমেদের হাতে আর বেশি সময় নেই। মামা আরও বললেন, আজাদ, আমার মনে হয় মৃত্যুর আগে তোর ফয়েজ আহমেদের সাথে একবার দেখা করা উচিত। তার সবকিছু জানা দরকার। তোর মা ফয়েজ আহমেদের উপর এক বুক অভিমান নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কথাটা ফয়েজ আহমেদের জানা দরকার। ফয়েজ আহমেদের ঔরসী যে তোর জন্ম, এ কথাটাও ফয়েজ আহমেদের জানা দরকার। মানুষের যেমন ভুল করার ক্ষমতা আছে, তেমনি ক্ষমা করারও ক্ষমতা আছে। তোর মা বেঁচে থাকলে হয়তো ফয়েজ আহমেদকে ক্ষমাই করতেন। তোর মার হয়ে তুই ফয়েজ আহমেদকে ক্ষমা কর। তার ভয়ঙ্কর মৃত্যুর বদলে তাকে শান্তিতে ঘুমাতে দে। তোর বাবার সাথে দেখা কর, ফয়েজ আহমেদের সাথে দেখা কর আজাদ। প্রথমে বিশ্বাস হচ্ছিল না মামার কথাগুলো। জন্মের পর থেকেই সে আমাকে বলে এসেছে আমার বাবা মা লঞ্চ ডুবিতে মারা গিয়েছিলেন। মামা নাকি আমাকে উদ্ধার করেছিলেন ডুবন্ত লঞ্চ থেকে। ডুবন্ত যাত্রীদের উদ্ধারের দায়িত্ব ছিল মামার উপর। মামা তখন ছিলেন পুলিশের এএসপি। রাশেদুল ইসলাম অনেক হিসাব করেই আমাকে ওই মিথ্যা কথাটা বলেছিলেন। মামা আমাকে যে লঞ্চ ডুবির কথা বলেছিলেন সেটা আমি নিজে তদন্ত করেছিলাম। ম্যাট্রিক পাশ করার পর আমি পত্রিকা অফিস এবং পুলিশের রেকর্ড চেক করেছিলাম। সত্যি একটা লঞ্চ ডুবি হয়েছিল আমার জন্মের বছর। একটা জীবন্ত বাচ্চা উদ্ধার হয়েছিল সেই লঞ্চ থেকে। আমি সত্যি বিশ্বাস করেছিলাম মামার কথা। আমি সত্যিই বিশ্বাস করতাম আমার বাবা মা লঞ্চ ডুবিতে মারা গিয়েছেন। তাই রাশেদুল ইসলাম যখন আমাকে বললেন ফয়েজ আহমেদ আমার বাবা, তখন আমি তাকে বিশ্বাসও করতে পারছিলাম না, আবার অবিশ্বাসও করতে পারছিলাম না। ভাবছিলাম ফয়েজ আহমেদ যে আমার বাবা, এই মিথ্যা বলে মামার কি লাভ। সত্য মিথ্যার দোলায় কিছুদিন দোলার পর একদিন আমি ফয়েজ আহমেদের এবং আমার ডিএনএ টেস্ট করলাম। সত্য মিথ্যা প্রমাণের জন্য ডিএনএ টেস্টই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। আপনি ফয়েজ আহমেদের ডিএনএ টেস্ট করিয়েছিলেন, সে কথা তো তিনি আমাকে বলেননি, বলল মিতু। ফয়েজ আহমেদ তো জানেনই না আমি তার ডিএনএ টেস্ট করিয়েছি। সে তোমাকে কিভাবে বলবে? তুমি কি জানো মিতু, ডিএনএ টেস্ট করানোর জন্য কাউকে সশরীরে ল্যাবরেটরিতে যাবার প্রয়োজন হয় না। তার ঝরা চুল, রক্ত, মুখের লালা এসব দিয়ে ডিএনএ টেস্ট করা যায়। আমি ফয়েজ আহমেদের বাড়ির কাজের লোকদের টাকা দিয়ে হুইলচেয়ার থেকে ফয়েজ আহমেদের চুল, গায়ের পশম, তার ব্যবহারের পুরনো জামা কাপড়, গ্লাস, চায়ের কাপ সব জোগাড় করেছিলাম। ডাক্তাররা সেখান থেকেই ফয়েজ আহমেদের ডিএনএ স্যাম্পল গ্রহণ করেছিলেন। তারপর কি ফয়েজ আহমেদের সাথে আপনার ডিএনএর মিল পাওয়া গেছিল? হ্যাঁ মিতু, ডাক্তাররা আমাকে নিশ্চিত বলেছিলেন ফয়েজ আহমেদই আমার বাবা। আপনি বড় হয়েছেন কিভাবে স্যার, কার কাছে? আমার জন্মের পর রাশেদুল ইসলাম আমাকে যশোরে আমার নানা নানির কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা আমাকে গ্রহণ করেননি। তারা ফয়েজ আহমেদের কথা বিশ্বাস করেছিলেন। তারাও জানতেন আমি রাশেদুল ইসলামের অবৈধ সন্তান। তারা কেন আমার দায়িত্ব নেবে? এরপর রাশেদুল ইসলাম আমাকে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে তার মায়ের কাছে রেখে আসেন। রাশেদুল ইসলামের মাকে আমি নানি বলে ডাকতাম। আমার বয়স যখন 11-12 বছর, তখন নানিমা মারা গেলেন। রাশেদুল ইসলামের তখন ঢাকায় পোস্টিং। তিনি পুলিশের এসপি। আমাকে মামা কিশোরগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এলেন। ঢাকার এক এতিমখানায় আমাকে ভর্তি করে দিলেন। তবে আমার থাকা খাওয়া
লেখাপড়ার সব খরচই তিনি বহন করতেন। নিজেকে আমার তখন অনেক ভাগ্যবান মনে হতো। এতিমখানায় আমি একমাত্র এতিম যার কোনো অভিভাবক আছে। অন্তত মাসে একবার তিনি আমাকে দেখতে আসতেন। জানো মিতু, আমি যখন নিশ্চিত হলাম যে ফয়েজ আহমেদই আমার বাবা, তখন আমার মাথায় প্রথম যে চিন্তাটা এসেছিল সেটা হচ্ছে আমি ফয়েজ আহমেদের মুখ থেকে শান্তার গল্প শুনতে চাই। অনেক চিন্তাভাবনার পর একটা প্ল্যান বের করলাম, ফয়েজ আহমেদের কাছ থেকে শান্তার গল্প শোনার প্ল্যান অনুযায়ী একদিন ফয়েজ আহমেদের কাছে গেলাম। তাকে বললাম, স্যার, আমার বাড়িও যশোরে, আমি গল্প লিখি। আপনি যশোরের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন, এক সময়কার বিখ্যাত রাজনীতিবিদ আপনি, এখন বাংলাদেশের প্রথম সারির ধনীদের একজন। আমি আপনার জীবনী লিখতে চাই, আপনার সাফল্যের কথা সারা দেশের মানুষকে জানাতে চাই। আপনার জীবনী পড়ে যুব সমাজ উৎসাহ পাবে। আপনার গল্পটা আমাকে বলুন। আমার কথা শুনে খুব হাসলেন ফয়েজ আহমেদ। বললেন, আমি জীবনে এমন কোনো মহৎ কাজ করিনি যেটা শুনে মানুষ উৎসাহ পাবে। আমার জীবনের পুরোটাই ভুল, অন্ধকারের ভুল। আমি বললাম, সেই ভুলটাই আমাকে বলুন। মানুষ আপনার ভুল থেকেও শিক্ষা নিতে পারবে। আপনার জীবনে পড়ে কোথাও না কোথাও কেউ না কেউ হয়তো একই ভুল করা থেকে রক্ষা পাবে, সেটাই বা কম কিসের। উনি আমার সাথে একমত হলেন বটে, কিন্তু জীবনী লেখাতে রাজি হলেন না। আমিও নাছোড়বান্দার মতো তার পিছনে লেগেছিলাম। আমি জানতাম ফয়েজ আহমেদ একবার গল্প বলা শুরু করলে সেই গল্পে কোনো না কোনোভাবে সঞ্জিদা খাতুন শান্তা আসবেই। শান্তাকে বাদ দিলে ফয়েজ আহমেদের জীবন একেবারেই শূন্য, গল্পহীন। আমার কাছে তখন আমার মায়ের যে কোনো গল্পই পৃথিবীর সবচেয়ে দামি রত্ন। সেই রত্নের অন্তত কয়েকটা টুকরো হলেও আমার চাই। কাকতালীয়ভাবে তখনই আমার লেখা গল্প নিয়ে নির্মিত সিনেমা দ্য গ্রেভম্যান বিখ্যাত হলো। আমি ফয়েজ আহমেদকে দেখালাম সিনেমাটা। তাকে এই বিশ্বাস দিলাম যে আমার গল্প লেখার হাত ভালো। ওনাকে আবারও বললাম, আপনার জীবনীটা ভীষণ কালারফুল। আপনার মৃত্যুর পর আপনার জীবনের গল্পের রেশ নিয়ে কেউ বেঁচে থাকবে না এই পৃথিবীতে, কারণ আপনার কোনো ছেলে মেয়ে নেই, স্ত্রীও নেই। হাজারো রং নিয়ে আপনার সাথে সাথে আপনার গল্পটাও দাফন হবে। নিজের জীবনের গল্পের প্রতি এত বড় অবিচার করবেন? গল্পটা আমাকে দিন, আপনার গল্প নিয়ে আমি সিনেমাও বানাতে পারি। এরপর আরও অনেক বিতর্কের পর ফয়েজ আহমেদ রাজি হলেন তার গল্প বলতে। তিনি বললেন, আমার গল্প নিয়ে একটা সিনেমা বানাবা, খরচ আমি দেব। আমি ফয়েজ আহমেদের টাকা নিতে রাজি হলাম, কারণ তার মতো অভাবী মানুষ আমি পৃথিবীতে আর দেখিনি। ফয়েজ আহমেদকে কেউ তার মনের কথা বলে না, ফয়েজ আহমেদের মনের কথাও কেউ শোনে না। তার স্বপ্নের অভাব, তার বেঁচে থাকার কারণের অভাব। শুধু একটা জিনিসের অভাব নেই ফয়েজ আহমেদের, সেটা হচ্ছে টাকা। তিনি তাই টাকার সচ্ছলতা দিয়ে পূরণ করতে চান অন্য সকল অভাব। একমাত্র টাকা খরচের মধ্যেই তিনি পান জীবনের উত্তাপ, বেঁচে থাকার প্রমাণ। সেই কারণে তিনি টাকা দিতে চাইলে আমি না বলতে পারিনি। তবে তিনি আমাকে অদ্ভুত এক শর্ত দিলেন। আমাকে বললেন, আমি একটা মেয়ের কাছে আমার গল্প বলতে চাই, আমার কাছে একজন বুদ্ধিমতী মেয়েকে পাঠাবা, তখনই আমি তোমাকে চাকরি দিই। মিতু কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আমি মনে হয় এখন বুঝতে পারছি আপনি কেন আমাকে চাকরি থেকে বাদ দিতে চান। স্যার, আপনি আমার প্রেমে পড়েছেন গভীরভাবে, কিন্তু আমার সাথে কোনো সম্পর্কে জড়াতে চান না আপনি, কারণ আপনি আপনার জন্মের ইতিহাসটা সমাজের সামনে গৌরবের ইতিহাস বলে প্রতিষ্ঠিত করতে পারেননি। সমাজ আপনাকে আপনার জন্ম নিয়ে অনেক প্রশ্ন করেছে, আপনাকে অনেক কথা শুনিয়েছে। আপনি চান না সমাজের সেই তিরস্কার আপনার সাথে সাথে আমাকেও স্পর্শ করুক। তাই আমার সাথে আপনার সম্পর্কটা আরও গভীর হবার আগেই আপনি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন। আপনি ভাবছেন আপনার সাথে সম্পর্কে জড়ালে আমারই ক্ষতি হবে, ঠিক না স্যার? আজাদ কিছুই বলল না মিতুকে, শুধু দুই চোখ কথা নিয়ে অসহায় দৃষ্টিতে তাকালো মিতুর দিকে, যার অর্থ ঠিক তাই। মিতু আরও কিছু বলতে চাচ্ছিল আজাদকে, তখনই মিতুর ফোন বেজে উঠল। ফয়েজ আহমেদের সেক্রেটারি ফোন করেছে মিতুকে। মিস মিতু, স্যারের অবস্থা ভালো না, তিনি ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন, এখন ওনাকে বের করা হয়েছে। ডাক্তারদের ধারণা স্যারের হাতে আর বেশি সময় নেই। আপনি কি শেষ একবার স্যারকে দেখতে আসবেন? মিতু ফোন রেখে আজাদকে বলল,
এক্ষুনি আমার সাথে হাসপাতালে চলেন। রাশেদুল ইসলামকেও ফোন করে হাসপাতালে আসতে বলেন। ফয়জা আহমেদের অবস্থা ভালো না। আজাদ আর মৃত্যুর আগেই রাশেদুল ইসলাম পৌঁছে গেলেন হাসপাতালে। ফয়জা আহমেদ এখন কথা বলতে পারছেন। তার বেডের পাশে আজাদ, মিতু আর রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম অনেক কথা বললেন ফয়জা আহমেদকে। তিনি বললেন, আপনি হয়তো জানতেন না ফয়েজ ভাই, কাউকে গলা টিপে কিংবা শ্বাসরুদ্ধ করে খুন করতে হলে ভিকটিমের শরীর নিস্তেজ হয়ে যাবার পরও অনেকক্ষণ তার গলা চেপে ধরে রাখতে হয়, নইলে যে কোনো সময় তার নিঃশ্বাস ফিরে আসে। আপনি শান্তার শরীর নেতিয়ে যাবার সাথে সাথেই তার মুখ থেকে বালিশ সরিয়ে নিয়েছিলেন। এ কারণেই আমি শান্তাকে এবং আজাদকে বাঁচাতে পেরেছিলাম। ফয়েজ ভাই, আমি শান্তাকে আমার ছোট বোনের মতো দেখতাম। শান্তাকে ব্যবহার করে আপনাকে ধরার প্ল্যান ছিল আমার। কিন্তু শান্তা যখন আমাকে বলল আপনাদের বিয়ের 7 বছর পর সে মা হতে চলেছে, তখন আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার স্ত্রী তার 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমরাও প্রেম করে বিয়ে করেছিলাম। আমাদেরও অনেক স্বপ্ন ছিল। আমাদের একটা ফুটফুটে বাচ্চা হবে। আমাদের ছেলে না মেয়ে বাচ্চা হবে তা নিয়ে প্রায় ঝগড়া করতাম আমরা। শান্তা তাই আমাকে যখন বলল এই বাচ্চাটার জন্য আপনি এবং শান্তা দুজনই কত অপেক্ষা করেছেন, তখন আমি আমার প্রফেশনের বাইরে এসে শান্তার সাথে ভাই বোনের সম্পর্ক স্থাপন করেছিলাম। উপর মহল থেকে চাপ থাকা সত্ত্বেও শান্তার ক্ষতি হতে পারে এমন কিছুই আমি করিনি। শান্তার তখন আমার উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পুলিশ আপনাকে খুঁজে বের করতে ব্যর্থ হলে আমাদের উপর নির্দেশ ছিল শান্তাকে গৃহবন্দী করে রাখার। আমি বাধ্য হয়েছিলাম সেটা করতে, কিন্তু শান্তার চিকিৎসার কোনো ত্রুটি করিনি আমি। জানেন ফয়েজ ভাই, আমি তখন ব্যক্তি রাশেদুল ইসলাম হয়ে আপনাকে অনেক খুঁজেছি, পুলিশ হয়ে না। আমি আপনাকে বলতে চেয়েছিলাম শান্তার গর্ভে আপনার বাচ্চা, কিন্তু এই কথাগুলো আপনাকে বলার কোনো সুযোগই আমি পাইনি। আপনি কোথায় কিভাবে ছিলেন তার কিছুই আমি জানতাম না। আজাদ আপনার সেই ছেলে ফয়েজ ভাই, শান্তার ছেলে হয়েছিল। আজাদ প্রকৃতির আরেক রহস্য। ডাক্তাররা আপনাকে বলেছিল আপনার বাবা হবার সম্ভাবনা 1%। আজাদ সেই 1%। 99%কে পরাজিত করা 1%। আপনার ওরসেই আজাদের জন্ম। ফয়েজ আহমেদ আজাদের একটা হাত চেপে ধরে অপলক তাকিয়ে আছেন তার দিকে। তার চোখের 2 কোণা থেকে অশ্রুর প্রবাহ গড়িয়ে পড়ছে বালিশের উপর। অনেকক্ষণ পর এক চিলতে হাসি ফুটে উঠল ফয়েজ আহমেদের চেহারায়। আজাদের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে তিনি বললেন, তুই এত কালো হয়েছিস কেন? আজাদ উত্তর দিল, আমি তোমার বাবার গায়ের রং পেয়েছি বাবা, আমার দাদার গায়ের রং। ফয়েজ আহমেদ নিজের মনেই বিড়বিড় করে বললেন, ঠিক সেই নাক, সেই চোখ, সেই গালে টোল পড়া হাসি। তুই তোর মায়ের মতো হয়েছিস, শুধু একটু কালো, এই যা পার্থক্য। মিতু ফয়েজ আহমেদের মাথায় হাত রাখল, বলল, আমার একটা উপকার করবেন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। চোখের ভাষায় ফয়েজ আহমেদ জানতে চাইলেন কি উপকার। মিতু খুব স্বাভাবিক গলায় বলল, আমি আজাদকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমাকে বিয়ে করতে ভয় পায়। আপনি কি আজাদকে বলবেন সে যেন আমাকে মাত্র একবার বিয়ে করে, মাত্র একবার? ফয়েজ আহমেদ বেশ কষ্ট করে জোরে জোরে হাসলেন। তার শরীরও কেঁপে উঠল হাসির সাথে সাথে। আম্মাজি, আমি একজন সফল ব্যবসায়ী। নিজের লাভ না হলে আমি অন্য কারো উপকার করি না। তোমার উপকার করলে আমি কি পাব? আপনি যা চাইবেন তাই পাবেন। বলুন আপনি কি চান? মৃত্যু পথযাত্রী একজন মানুষকে আপনি যা চান তাই পাবেন কথাটা বলতে অনেক কষ্ট হল মিতুর। সে এখন কাঁদছে। ফয়েজ আহমেদের হাত ধরে কাঁদছে। ফয়েজ আহমেদ মিতুর মাথায় হাত রেখে বললেন, আমাকে শান্তার পায়ের কাছে কবর দিবা। আমার কবরে বড় একটা শ্বেত পাথর লাগাবা। তার উপরে লিখবা, ইউ আর দ্য স্প্রিং ফ্লাওয়ার অফ মাই লাইফ। ফ্লাওয়ার বানান কি লিখবা মনে আছে তো আম্মাজি? মিতু চোখ মুছতে মুছতে বলল, মনে আছে, FLOUR। ফয়েজ আহমেদও বললেন, FLOUR। এরপর ফয়েজ আহমেদ মিতু আর আজাদের হাত একসাথে ধরে বললেন, আম্মাজি, তোমাদের যদি একটা মেয়ে হয়
তবে তার নাম রাখবা শান্তা। আর যদি ছেলে হয় তবে তার নাম আর যাই রাখো, ফয়েজ রাখবা না। ফয়েজ নামের একটা অক্ষরও যেন তার নামের ভেতর না থাকে। তারপর আরো কয়েকদিন হাসপাতালের কেবিনে নিবু নিবু করে জ্বলেছিল ফয়েজ আহমেদের জীবন প্রদীপ। একসময় আজাদ আর মিতুর কোলে মাথা রেখেই প্রদীপের আলোটা যে অদৃশ্য জগৎ থেকে এসেছিল সেই অদৃশ্য জগতেই ফিরে গেল। আজাদ আর মিতু আলোহীন প্রদীপের শরীরটা শুইয়ে দিল শান্তার পায়ের কাছে। ফয়েজ আহমেদের কবরে বড় করে লেখা হলো, ইউ আর দ্য স্প্রিং ফ্লাওয়ার অফ মাই লাইফ। আজ রমনা পার্কে www.golpagar.com এর এক জরুরি মিটিং বসেছে। মিটিংয়ে আজাদ, মিতু আর ফারুক ছাড়াও উপস্থিত আছেন সাবেক পিয়ন বজলু মিয়া এবং সাবেক মশক নিধন প্লাস্টিক জব্বার। মিটিংয়ে যে যার পদমর্যাদা অনুযায়ী আসন গ্রহণ করেছে। আজাদ আর মিতু বসেছে বেঞ্চের উপর। তাদের সামনে দুটো ইটের উপর বসেছে ফারুক, আর একটা করে ইটের উপর বসেছে বজলু আর জব্বার। উদ্বোধনী বক্তৃতা মিতুই দিল। সেই মিটিংটা ডেকেছে আজ। সম্মানিত অতিথিরা, আপনারা জানেন আমি বহুদিন ধরে আজাদ স্যারকে বিয়ে করতে চাচ্ছি। ব্যাপারটা নিয়ে আপনারা অনেক কানাঘোষা করেছেন নিজেদের মধ্যে। আমাকে দেখলেই আপনারা চমকে উঠতেন। আজ এই ব্যাপারটার একটা ফয়সালা হবে। এখন আপনারাই বলেন কি করা যায়, কিভাবে এই ব্যাপারটার একটা সুস্থ সমাধান করা যায়। পিয়ন বজলু হাত উঁচু করল। আপা, একটা কাজই ধরে নিয়ে আসি, আপনাদের বিয়ে করাই দিই। ফারুক খিচিয়ে উঠল বজলুর উপর। ফকিন্নির মতো কথা বলেন কেন বজলু ভাই? আমাদের স্যার কি গরিব মানুষ যে কাজী ডাকলাম আর কর্মসাবার? আগে আংটি পরানো হবে, মিষ্টি মুখ হবে, তারপর কাজী। মিতু ফারুকের হাতে বেশ কয়েকটা 1000 টাকার নোট দিল। যান ফারুক ভাই, আপনি আর বজলু ভাই যান, একটা আংটি কিনে আনেন। টাকা হাতে নিয়ে ফারুক বলল, আপা, তার আগে স্যারকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল না? তারও তো একটা মতামত থাকতে পারে। বিয়ের আগে তার মতটাও জানা দরকার না? মিতু ধমক দিল ফারুককে। তার আবার কিসের মত? আমরা যা করছি তার ভালোর জন্যই করছি। ফারুক জিজ্ঞাসা করল, আপা, কি আংটি কিনব? কোন ধরনের আংটি আপনার পছন্দ? আমাকে কেন জিজ্ঞাসা করছেন ফারুক ভাই? আংটি তো পরবে আপনার স্যার, আমি তাকে আংটি পরাবো। স্যারকে জিজ্ঞাসা করেন তার কোন ধরনের আংটি পছন্দ। ফারুক আজাদকে বলল, স্যার, আপনার কেমন আংটি পছন্দ? আজাদ কিছুই বলল না। ফারুকের দিকে তাকিয়ে একটু হাসল। ফারুক বলল, বুঝতে পেরেছি, স্যার লজ্জা পাচ্ছেন। ঠিক আছে স্যার, কিছু বলার দরকার নাই। আমাদের পছন্দ মতো একটা আংটি নিয়ে আসি। চলেন বজলু ভাই, চলেন। বজলু আর ফারুক আংটি কিনতে গেলে মিতু প্লাস্টিক জব্বারকে জিজ্ঞাসা করল, চাচা মিয়া, এখন কি আর মশাল কামড়ায়? সামান্য কামড়ায় মা জননী, এই ধরেন দিনে 1-150। কেন, তারা আপনাকে ক্ষমা করেনি? হেরা উগ্রবাদী মশা মা জননী, বয়স কম, রক্ত গরম। ক্ষমা কি জিনিস তাও এরা এখনো বোঝে না, একটু বয়স হলে বুঝবে। ফারুক আংটি নিয়ে ফিরে এলে মিতু আজাদকে বলল, হাত দেন স্যার। ফারুক ভাই, আমি স্যারের হাতে আংটি পরালে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজাদ ওর হাত দেবার আগে মিতুকে বলল, মিতু, এখনো কিন্তু সময় আছে, তুমি আরো একটু চিন্তা করতে পারো। তোমার বাবা মা এই বিয়েতে মত নাও দিতে পারেন। এ পৃথিবীতে আপন বলে আমার কেউ নেই। বিয়ের পাত্র হিসেবে আমি যোগ্য নই। তুমি কোনো দেবর ননদ পাবা না, কোনো শ্বশুরবাড়ি পাবা না। মিতু জোর করে আজাদের হাতে আংটি পরিয়ে দিল। তারপর আজাদের চোখে চোখ রেখে বলল, বিয়ে করা আমার গণতান্ত্রিক অধিকার। আমার বিয়ে আমি করব, যাকে খুশি তাকে করব। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ফারুক চিৎকার দিল। প্লাস্টিক জব্বার আর পিয়ন বজলু একসাথে বলল, আলহামদুলিল্লাহ। শুনছিলেন মোহাম্মদ সাইফের উপন্যাস চন্দ্রালী। পড়ছিলাম এর 5ম ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।